আজকে আমরা কম্পিটিটর অ্যানালাইসিসের যে টেমপ্লেটটি ছিল সেই টেমপ্লেটটিতে আমরা দ্বিতীয় যে টেমপ্লেট সেই টেমপ্লেটটি নিয়ে আলোচনা করব। এখানে কম্পিটিটরের অন পেজ অ্যানালাইসিস সম্পর্কে একটি টেমপ্লেট রয়েছে, অর্থাৎ আপনার সার্চ ইঞ্জিনে যে সকল কম্পিটিটর চলে আসছে তাদের সেই ইন্ডিভিজুয়াল সেই পেজটিতে আপনার তার কোথায় কি ল্যাকিংস আছে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তো দেখুন এখানে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে বিভিন্ন ধরনের টুথব্রাশ নিয়ে হয়তো আলোচনা হয়, তবে তন্মধ্যে তাদের একটি আর্টিকেল রয়েছে যেটা বেস্ট ইলেকট্রিক সব ধরনের টুথব্রাশ নয়, শুধুমাত্র ইলেকট্রিক টুথব্রাশ নিয়ে আলোচনা হয়। এবং আপনার কিওয়ার্ডটা যেহেতু বেস্ট ইলেকট্রিক টুথব্রাশ, দ্যাটস মিন ওই পুরো ওয়েবসাইটটা আপনার কম্পিটিটর না, তবে মূলত তাদের এই কিওয়ার্ড নিয়ে লেখা যে পেজটা সেটা হচ্ছে আপনার মূলত কম্পিটিটর। সো তার এই পেজটাতে তার কোথায় কি ল্যাকিংস আছে সেটা আমরা জানার চেষ্টা করব। তো আমরা যাচ্ছি তাদের লিঙ্কটাতে যাবার পরে আমরা যেটা করতে পারি, এসইও কোয়াক যে টুলস বারটা আছে সেটা অবশ্যই আমাদের এভাবে এনেবল থাকতে হবে। দেন আমরা উপর থেকে যদি এখানে যাই, দেখেন ডায়াগনোসিস নামে একটা অপশন আছে, ডায়াগনোসিসে ক্লিক করলে চলে আসবে। এছাড়া যদি কোনো কারণে এই বারটা কাজ না করে সেক্ষেত্রে আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এসইও কোয়াক থেকে ডায়াগনোসিস, এসইও কোয়াক এবং এসইও কোয়াক থেকে ডায়াগনোসিসেও যাওয়া যাবে। ওকে, সো আমি ডায়াগনোসিসে ক্লিক করছি, বা আপনি এখান থেকেও ডায়াগনোসিসে যেতে পারবেন। সো আমি ডায়াগনোসিসে ক্লিক করে দেখব কোথায় কি সমস্যা আছে। এখানে বেশ কিছু বিষয় রয়েছে। তো কিছু বিষয় রয়েছে এই নির্দিষ্ট পেজটিকে কেন্দ্র করে, আর কিছু প্রবলেম রয়েছে যে বিষয়গুলো শুধু এই নির্দিষ্ট এই পেজটাকে কেন্দ্র করে নয়, বরং এই টোটাল ওয়েবসাইটকে কেন্দ্র করে কিছু বিষয় রয়েছে। সো আমরা এখন যেটা করব, এখন এই এসইও কোয়াকে যেটা হবে সেটা হচ্ছে যে যেখানে যেগুলো গ্রিন থাকবে সেগুলো মোটামুটি আমার সেই কম্পিটিটরের ওকে আছে, যেগুলো রেড থাকবে সেগুলি অবশ্যই এগুলি কারেক্ট করতে হবে ইরর্সগুলো, আর যেগুলি ব্লু কালারে আছে সেগুলি ওয়ার্নিং অর্থাৎ মিডিয়াম। তার মানে এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে আমরা ধরতে পারি গুড, গ্রিনটা হচ্ছে গুড, ব্লুটা হচ্ছে মিডিয়াম এবং রেডটা হচ্ছে ব্যাড। ওকে, এভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। সো দেখা যাচ্ছে যে ইউআরএল গ্রিন দেখাচ্ছে। আচ্ছা, সো প্রশ্ন হচ্ছে যে গ্রিন কখন দেখাবে? গ্রিনটা সাধারণত যেটা করবে দেখাবে এটার একটা ক্যারেক্টার লিমিট রয়েছে, ইউআরএল এর একটা ক্যারেক্টার লিমিট রয়েছে। ওকে, সো আমরা যেটা করতে পারি, আমরা একটু একটা জিনিস খুঁজে দেখি যে আমরা বেশ কিছু টুল আছে, সবগুলো লাগবে না, আমি প্রথমটা ব্যবহার করলেই চলবে, আমার সবগুলোর প্রয়োজন পড়বে না। আচ্ছা, তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি ওই লিঙ্কটাকে নিয়ে যাচ্ছি এখানে কপি করে দেখার জন্য। এখানে আমরা এটা দিচ্ছি, দেখেন নিচে এক্সাম্পলটা দেখাচ্ছে, দেখতে কেমন দেখা যাবে। তারপর হচ্ছে আমি যদি তাদের টাইটেলটাকে কপি করি, আমি তাদের টাইটেলটা পরিবর্তন হবে। হ্যাঁ, এটা দেখেন এখানে একটা এক্সাম্পল আছে, এখানে দিলে এটা পরিবর্তন হবে। তারপর এখানে তাদের মেটা ডেসক্রিপশনও যদি আমরা কিছু একটা দেই, সো এখানে যেটা দেখাচ্ছে, আপনি এখন এখানে যা লিখবেন সে ক্যারেক্টার দেখেন বেড়ে যাচ্ছে, তাই না? বেড়ে যাচ্ছে, কিন্তু বেড়ে যাচ্ছে, এবং বাড়ার পর দেখেন, অর্থাৎ স্মাইলের পরে কিন্তু এরপরে কিন্তু ডট ডট দেখাচ্ছে, তাই না? তার মানে আমাকে যেটা করতে হবে, এখানে চেক করে দেখতে হবে যে আমার কোন পর্যন্ত আসলে কত ক্যারেক্টার পর্যন্ত সার্চ ইঞ্জিনে শো
করতে পারে। এরপরে আর কি ডট ডট আসবে, এই যে এটার পরে কিন্তু ডট ডট আসছে, তাই না? তাহলে আমার মতে আমাদের টাইটেল ক্যারেক্টার অর্থাৎ এই ক্যারেক্টার লিমিট পর্যন্ত আমাদের রাখা উচিত, তা না হলে সেটা কি হবে না, এসইও ফ্রেন্ডলি হবে না। ওকে, আচ্ছা, তো আমাদের তো এটা হচ্ছে সেই ক্যারেক্টার লিমিটের মধ্যে কি আছে, তাই না? আমাদের সেই ক্যারেক্টার লিমিটের মধ্যে আছে, দ্যাটস ওয়াই এটা গ্রিন। এরপর টাইটেল বলা হচ্ছে যে টাইটেলটাও গ্রিন আছে, আর অর্থাৎ টাইটেলটার বৈশিষ্ট্য হচ্ছে যে 10 থেকে 70 ক্যারেক্টার, ওয়ার্ড না কিন্তু ক্যারেক্টার, 10 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। সো এটা 10 থেকে 70-এর মধ্যে আছে টাইটেলটা। সো আমার মনে হয় এটা টাইটেলটা আরেকটু তার বাড়ানো উচিত ছিল। সো আমরা তাদের টাইটেলটাও কোথায় ছিল যেন, স্মাইল, আচ্ছা না ঠিকই আছে, মোটামুটি ঠিক আছে। অর্থাৎ এই যে সার্চ ইঞ্জিনে আমরা দেখতে পাচ্ছি যে দেখতে কেমন দেখা যাবে, কত বড় হবে, এরকম বিষয়। ওকে, সো তাহলে টাইটেলটাও তার ওকে আছে। আর আমরা কিন্তু ইউআরএল এবং টাইটেলে ওই যে কিওয়ার্ড প্রমিনেন্সির যে বিষয় ছিল যতটা শুরুর দিকে রাখা যায় চেষ্টা করব। তারপর মেটা ডিসক্রিপশন, অর্থাৎ এখানে মেটা ডিসক্রিপশন গ্রিন দেখাচ্ছে, এই যে মেটা ডিসক্রিপশনটা গ্রিন দেখাচ্ছে। সো মেটা ডিসক্রিপশনটা যদি আমরা ওখান থেকে কপি করি, এখান থেকে যদি কপি করে যদি এখানে এনে দেখার চেষ্টা করি দেখতে কেমন দেখা যাবে, এই যে নিচে লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এইগুলো। সো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে আরও কিছু বাড়াই তাহলে হয়তো বা দেখবো যে ডট ডট দেখাচ্ছে। তো এটা জেনে রাখা প্রয়োজন আছে না, যে কত পর্যন্ত হলে রাখলে এসইও ফ্রেন্ডলি হবে, সেটা কিন্তু বোঝার প্রয়োজন আছে, তাই না? দেখেছেন, তার মানে বলা হয়ে থাকে যে 160 পর্যন্ত, আসলে সব ক্ষেত্রে 160 নাও হতে পারে, এই জন্য আমি মনে করি 155 পর্যন্ত রাখা উচিত। এবং এটা সাজেস্ট করবে, এই যে বলছে যে 70 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে রাখলে পরে কি হবে, আপনার মেটা ডেসক্রিপশনটা এসইও ফ্রেন্ডলি হবে। সো 160 হচ্ছে ম্যাক্সিমাম ক্যারেক্টার। তো আমি মনে করি কি 160 পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই, 155। আপনি দেখুন একটা জিনিস খেয়াল করুন, 160 পর্যন্ত ওরা এসইও কোয়াক বলছে যে 160 পর্যন্ত, কিন্তু এটা 160 পর্যন্ত দিলে কিন্তু কিছুটা কাজ করছে না, 155 পর্যন্ত কাজ করছে। সো 160 ম্যাক্সিমাম, বাট আমার মতে আপনি 155 পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে। কারণ এখানে একটা বিষয় আছে যে ক্যারেক্টারের সাথে পিক্সেলের একটা ব্যাপার রয়েছে, ফন্ট পিক্সেলের ব্যাপার রয়েছে, এই কারণে আমার মতে 150টা বেস্ট হবে আপনাদের জন্য, 150 ক্যারেক্টারটা হবে বেস্ট, 150 থেকে 155-এর মধ্যে রাখা। যাই হোক, আমার কম্পিটিটর সেটা রেখেছে, মানে দ্যাটস মিন এই তিনটা জায়গাতে সে অপটিমাইজড হয়ে আছে। এছাড়া তার যেটা করার দরকার ছিল বা আছে সেটা হচ্ছে তার কিওয়ার্ডটাকে শুরুর দিকে রাখা, হ্যাঁ সে মোটামুটি শুরুর দিকে রেখেছে। মেটা কিওয়ার্ডসটা এখন আর খুব বেশি ইম্পর্টেন্ট না, একটা সময় ইম্পর্টেন্ট ছিল যে সার্চ ইঞ্জিনকে বুঝিয়ে দিতাম যে এই নির্দিষ্ট পেজটা এই কিওয়ার্ডের আন্ডারে এই পেজটা, বাট এখন আসলে ওইভাবে তখন যেটা হতো, মানুষ কি করতো, এই মেটা কিওয়ার্ডসগুলোতে স্টাফিং করতো, অর্থাৎ অনেক বেশি পরিমাণে কিওয়ার্ড দিয়ে দিত, অর্থাৎ ধরেন 10টা-15টা কিওয়ার্ড দিত। তো দেওয়ার পরে হতো কি ওই পেজের ওই কিওয়ার্ডের ডেন্সিটিটা বেড়ে যেত, এবং যার ফলে ওই পেজকে গুগল প্রায়োরিটি দিতে বাধ্য থাকতো। এরপর গুগল যেটা চিন্তা করলো যে না, এভাবে তো আমাকে ফোর্স করা হচ্ছে, ব্ল্যাকেট করা হচ্ছে, দ্যাটস ওয়াই গুগল এখন ওই মেটা কিওয়ার্ডটাকে ওরকমভাবে ইম্পর্টেন্স দেয় না, বরং গুগল এখন যেটা করে যে মেটা কিওয়ার্ড নয়, বরঞ্চ কিওয়ার্ড প্লেসমেন্টের উপর সে গুরুত্ব দেয়। অর্থাৎ যারা এই ইউআরএলে, টাইটেলে, মেটা ডিসক্রিপশনে, ফার্স্ট প্যারাগ্রাফে, লাস্ট প্যারাগ্রাফে, হেডিংয়ে, সাব হেডিংয়ে, ইমেজ অল্টার অ্যাট্রিবিউটে ইত্যাদি জায়গাতে যারা কিওয়ার্ডকে প্লেসমেন্ট দিবে, রাখবে, তার সে বুঝে নেবে যে এই পেজটা এই কিওয়ার্ড নিয়ে অপটিমাইজড, বোঝা গেছে বিষয়টা। সো এটা এখন আমি মনে করি খুব বেশি জরুরি না, সো ওই ক্ষেত্রে সেও অপটিমাইজ না। এরপর হচ্ছে হেডিং, অবশ্যই হেডিংটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ওয়েবসাইটে বা একটি ওয়েব পেজে অবশ্যই একটি H1 থাকা উচিত। তো এখানে বলা হচ্ছে যে তার কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে। সো আমরা দেখি তার H1 গুলো, দেখুন তার ওয়েবসাইটে H1 দুইটা দেখা যাচ্ছে। সো একটা পেজে H1 অবশ্যই একটাই হওয়া উচিত, দুইটা নয়, তাই না? একটা দেশে যদি দুটো প্রধানমন্ত্রী থাকে তাহলে কি
সমস্যা হবে না? সো একইভাবে এখানে তাদের এই জায়গাটাতে অপটিমাইজেশনের প্রয়োজন আছে। সো তারা দুটো H1, সো এক্ষেত্রে কনফিউজড হয়ে যাচ্ছে, সার্চ ইঞ্জিন কনফিউজড হয়ে যাচ্ছে যে কী ব্যাপার, আমি H1 অ্যাকচুয়ালি কাকে সিলেক্ট করব। সো যদি আমরা এই ওয়েবসাইটের অ্যাডমিনের এসইওর কাজ করি, আমরা তাকে সাজেস্ট করব যে আপনি এখান থেকে একটিকে সরিয়ে ফেলুন, এখন আপনি কোনটাকে H1 রাখবেন সেটা আপনি বলুন। তো আমরা তাকে সাজেস্ট করব যে দেখুন আপনি এটাকে রাখতে পারেন, কারণ এটার ভিতরে আপনার কিওয়ার্ডটা আছে, আর আপনি এটাকে H1 রাখার প্রয়োজন নাই, ঠিক আছে? সো এখানে তার একটা ফল্ট আমরা দেখতে পেলাম, এই জন্যই দেখেন এখানে হয়তোবা গ্রিন হয়নি। আর আরেকটা বিষয়, যে নিয়ম হচ্ছে যে H1, H2, H3 এই তিনটা হেডিং অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। ধরেন কেউ H1 একটা ব্যবহার করলো এবং H2 করলো 2-3টা, কিন্তু H3 করলো না, তাহলেও ওয়েল অপটিমাইজড হবে না। সো আপনাকে যেটা করতে হবে H1, H2 এবং H3 মিনিমাম এই তিনটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে হেডিং কি জিনিস? হেডিং জিনিসটা হচ্ছে যে প্রতিটা প্যারা থাকে না, প্যারার একটা নাম থাকে কিন্তু, তাই না? সো প্রতিটা প্যারার একটা কিন্তু নাম থাকতে পারে, যেমন এটা একটা প্যারা, এটা একটা হেডিং, এই প্যারাটার এরকম হেডিং থাকবে, সাব হেডিং থাকতে পারে, ছোট ছোট প্যারার আন্ডারে নতুন আরেকটা সাব হেডিং থাকতে পারে। সো এই হেডিং সাব হেডিং থাকাটা জরুরি। তো এর মধ্যে চলুন যে H1, H2, H3 কি একটু আরেকটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি। যেমন এই যে কথাটা লিখেছে, এটা কি হেডিংয়ে, সেটা কিভাবে দেখবো, কিভাবে বুঝবো, সেটা বোঝারও অনেক পদ্ধতি আছে। তার মধ্যে একটা সহজ পদ্ধতি যাই, সিলেক্ট করে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাব। ইন্সপেক্ট, এই যে ইন্সপেক্টে যাচ্ছি, এখান থেকে দেখতে পারবো যে এটা তার কোন ট্যাগে আছে। আচ্ছা দেখেন, আমি যদি এখান থেকে মাউসটা হোভারিং করি, এই যে দেখেন H1 দেখা যাচ্ছে আপনাদের, H1 ট্যাগে আছে। তো আমার টাইটেলটা H1 ট্যাগে থাকার কথা ছিল, এবং হ্যাঁ তা আছে, তাই না? এভাবে আপনি প্রতিটা প্যারাতে দেখতে পারবেন যে কোনটা কি ট্যাগে আছে। আর তাছাড়া আমি এসইও কোয়াক থেকেও তো দেখতে পাচ্ছি যে কোনটা কোন ট্যাগে আছে। ওকে, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, ভিউ পেজ সোর্সে চলে যাবেন, ঠিক আছে? কন্ট্রোল ইউ ডাইরেক্ট যদি লিখেন তাহলেও আপনি খুঁজে পাবেন। এই যে কন্ট্রোল ইউ লিখে কন্ট্রোল এফ, এবার আপনি আপনার টাইটেলটা এখানে বসিয়ে দিন, তাহলেও দেখতে পাবেন কি ফাইন্ড দ্য বেস্ট ইলেকট্রিক। আমি লিখি FIND, ফাইন্ড দ্য BEST বেস্ট, মনে হয় চলে আসছে, তাই না? এই যে ফাইন্ড দ্য বেস্ট চলে আসছে 1 থেকে 4। ওকে, আমি একটু পুরোটা কপি করি, তাহলে আমার সহজ হবে। এই যে H1 দেখছেন, H1 ট্যাগে আছে কিন্তু। ওকে, সো যাই হোক, আমরা দেখতে পারবো মূল কথা হচ্ছে যে আমার H1 থাকা উচিত একটা, আর মিনিমাম H1, H2, H3 এই তিনটা ব্যবহার করা উচিত। H2 ব্যবহার করলেন 2, 3, 4টা আপনার প্রয়োজন মতে, H3 ব্যবহার করলেন আপনার প্রয়োজন মতে আরো কয়েকটা, এই আর কি। ওকে, আর এরপর এগুলো ব্যবহার করলেও হয়, না করলেও হয়, সেটা ম্যান্ডেটরি না। তাহলে ক্লিয়ার যে কেন এটা গ্রিন দেখালো না? ওকে ফাইন। সো এখানে তার অপটিমাইজেশনের প্রয়োজন আছে। এছাড়া আরেকটা বিষয় দেখতে হবে যে তার এই হেডিং এ কি সে তার অবশ্যই তার কিওয়ার্ডগুলো কি রেখেছে কিনা, অর্থাৎ H1, H2, H3 তে সে কি তার কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করেছে কিনা। যদি না রাখে, তাকে বলতে হবে যে আপনি আপনার এই ইম্পর্টেন্ট এই পার্টগুলোতে আপনার কিওয়ার্ডগুলোকে রাখার চেষ্টা করুন। ফোর্স করে রাখতে হবে এমন কোনো কথা নাই, মানে ন্যাচারালি যদি রাখা যায় তাহলে অবশ্যই আপনি রাখার চেষ্টা করুন। তাহলে কেন? কারণ এই হেডিংগুলো যেহেতু এগুলো HTML ট্যাগ, আর সার্চ ইঞ্জিন এই ট্যাগগুলোকে প্রাধান্য দিবে। সো এখানে যদি আপনি আপনার ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো রাখেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে। দেন ইমেজ, দ্যাটস গ্রেট যে এই ওয়েবসাইটটাতে কোনো ইমেজের প্রবলেম নাই। আসলে ওয়েবসাইটটা খুবই অপটিমাইজড অবস্থায় আছে। সো ইমেজ অল্টা অ্যাট্রিবিউট, অর্থাৎ ইমেজগুলো যেটা হয় কি যে সার্চ ইঞ্জিনগুলো সাধারণত কি করতে পারে না, সার্চ ইঞ্জিনগুলো ইমেজগুলো রিড করতে পারে না যদি না ইমেজে কি হয়, অল্টা অ্যাট্রিবিউট না থাকে। ইমেজ অল্টা অ্যাট্রিবিউট কি জিনিস, যে যখন ইমেজের উপরে আপনি একটা মাউস হোভার করবেন, তখন দেখেন আমি মাউসটা হোভার করার পরে একটা লেখা উঠেছে আমার ওই আইকনটার ঠিক এই যে দেখতে পাচ্ছেন, মানে ও বলে দিচ্ছে যে এটা কি ফ্লাওয়ারের,
একটা ইমেজ, এই আমি যদি এটাতে আছে না, এটাতে মনে হয় নাই, এই জন্য দেখাচ্ছে না, এটাতে যখন মাউসটা নিচ্ছি তখন দেখাচ্ছে না, এরকম হচ্ছে। সো ওইটা হচ্ছে ইমেজ অল্ট্রা অ্যাট্রিবিউট, যে মাউসটা হোভার করলে এভাবে একটা লেখা চলে আসবে যে এই ছবিটা কি নিয়ে ছবি, এটাকে বলে ইমেজ অল্ট্রা অ্যাট্রিবিউট। সো ALTকে অ্যাট্রিবিউট বলা হচ্ছে। সো বলা হচ্ছে যে না, তার সবগুলো ইমেজ অল্ট্রা অ্যাট্রিবিউট রয়েছে, মানে দ্যাটস মিন গ্রেট। তার মানে সার্চ ইঞ্জিন বুঝতে পারছে যে কোন ইমেজটা কি নিয়ে। সার্চ ইঞ্জিন কিন্তু বুঝতে পারবে এটা ইমেজ, কিন্তু ইমেজটার ভিতরে কি আছে এটা রিড করতে পারবে না, কিন্তু অল্ট্রা অ্যাট্রিবিউট থাকলে রিড করতে পারবে। এখন আপনার মনে প্রশ্ন জাগছে, তাহলে ইমেজ অল্ট্রা অ্যাট্রিবিউটটা দিব কিভাবে আমি, তাই তো? আচ্ছা, এটা আপনাদের যখন অন সাইটের ক্লাস হবে সেই ক্লাস আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে কিভাবে একটা ইমেজে অল্ট্রা অ্যাট্রিবিউট অ্যাড করা যায়। কিন্তু আগে জানা প্রয়োজন আছে যে ইমেজ অল্ট্রা অ্যাট্রিবিউট জিনিসটা কি সেটা। এখন আরেকটা কথা বলে রাখি যে এমন হতে পারে কিছু কিছু ইমেজ যেটাতে ইমেজ অল্ট্রা অ্যাট্রিবিউট মিসিং থাকতেই পারে, কিছু থাকতেই পারে। ধরেন আপনার একটা পেজে এরকম 20টা ইমেজ আছে বা 10টা ইমেজ আছে, তো 10টা ইমেজ বা 20টা ইমেজ আছে, এখন 20টা ইমেজে 4-5টা তিনটাতে অল্ট্রা অ্যাট্রিবিউট মিসিং থাকতেই পারে। এটা একেবারে যে মানে একদম অস্বাভাবিক কিছু, সম্পূর্ণ অস্বাভাবিক এরকম না, এরকম হতেই পারে। ঠিক আছে, কেন হতে পারে? কারণ অনেক ধরনের দেখা যাবে যে অ্যাড থাকতে পারে, হ্যাঁ, অ্যাডে হয়তো বা অল্ট্রা অ্যাট্রিবিউট নাও থাকতে পারে। তারপর বিভিন্ন ধরনের আইকন থাকতে, আইকনগুলিকেও কিন্তু অনেক সময় ইমেজ আকারে ধরা হয়, তাই না? তো ওই রকম কিছু কিছু ক্ষেত্রে অল্ট্রা অ্যাট্রিবিউট মিসিং থাকতেই পারে। মূল বিষয়টা হচ্ছে যে আমার কন্টেন্টের ভিতরে যে ইমেজগুলো সেখানে আমার অল্ট্রা অ্যাট্রিবিউট মিসিং আছে কিনা সেটা। ওকে, বিষয়টা আচ্ছা, কারণ আমার তো একটা পেজেই আমার এই অ্যাডের জন্য তো আর র্যাঙ্কে নিয়ে যাচ্ছে না, নিয়ে যাচ্ছে আমার এই কন্টেন্টের, মূলত এই টেক্সট কন্টেন্টের এই ভিতরের ইনার পার্টটা ইম্পর্টেন্ট। একটা পেজের সব পার্ট কিন্তু সমান গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে? যেমন আপনার শরীরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মাথার সাথে যদি আমি এখন কম্পেয়ার করি, যদি আপনার বাঁ হাতটাকে কম্পেয়ার করি, তাহলে হবে না। তো একইভাবে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে যে এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, এই পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই কন্টেন্টের যে পোস্টের পার্টটা, এই পার্টটা। ওকে, তার চাইতে কম ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আপনারা একেবারে এই যে ফুটার পার্টটা। প্রতিটা পার্টকে কিন্তু সে আলাদা আলাদাভাবে বিবেচনা করছে। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে তার ইমেজ অল্ট্রা অ্যাট্রিবিউট আছে টেক্সট টু এইচটিএমএল রেশিও, দ্যাটস ভেরি গ্রেট। যে বলা হচ্ছে যে প্রতিটা পেজে যখন আমরা যাই, যেমন এই পেজটাতে আমি যদি যাই এবং কন্ট্রোল ইউ লিখে সার্চ দেই, দেখেন যা কিছু দেখতে পাচ্ছেন, আমরা ভিজিটর দেখতে পাচ্ছি ওয়েবসাইটটাকে এইভাবে, কিন্তু সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছে ওয়েবসাইটটাকে এইভাবে। সো সে যেটা করে হচ্ছে যে সে এই এইচটিএমএল কোডের সাথে এই আপনার নর্মাল যে টেক্সট আছে, রিডেবল টেক্সট, এই টেক্সটটার একটা রেশিও ক্যালকুলেট করে, যে যদি দেখে যে না আপনার এই ভিউ পেজ সোর্স, অর্থাৎ তার এইচটিএমএল ভার্সনে, সোর্স ভার্সনে যদি দেখে যে এইচটিএমএল কোডের পরিমাণটা অনেক বেশি, তাহলে সে ধরে নেয় যে এটা তার জন্য ফ্রেন্ডলি, মানে সার্চ ইঞ্জিনের জন্য ঠিক আছে, কিন্তু একটা ভিজিটরের জন্য ঠিক নাই, কারণ ভিজিটর তার এইচটিএমএল কোড পড়বে না, তাই না? তখন সে ওই ওয়েবসাইটটাকে চিন্তা করে যে এটা মনে হয় কোয়ালিটি লেস। এই জন্য আপনার এইচটিএমএল কোড আর আপনার টেক্সটের রেশিওটা আপনার প্রপার থাকা উচিত, যেটা এই ওয়েবসাইটের ক্ষেত্রে পাওয়া গিয়েছে, যে এই জন্য গ্রিন দেখাচ্ছে। ওকে, এবং টিপস থেকে যদি আপনারা বাসায় গিয়ে এগুলি একটু পড়বেন, যে এখানে কি বলছে, পুরো বিষয়টা কি বলছে, এবং লিঙ্কসও দিয়ে দিচ্ছে আপনাকে স্টাডি করার জন্য। এই যে লিঙ্কস দিয়ে দিচ্ছে, অনেক কিছু দিয়ে দিচ্ছে, আপনারা এগুলি ভালো মতো বাসায় গিয়ে পড়বেন যে কি। ওকে, এই যে এখানে বলে দিচ্ছে যে কি বিষয়টা কি। সো এরপর হচ্ছে ফ্রেম, ফ্ল্যাশ। আমাদের বিভিন্ন ওয়েবসাইটগুলিতে কি থাকে, সাধারণত উপরের দিকে বিভিন্ন ধরনের ফ্রেম থাকে, ফ্ল্যাশ থাকে, বিভিন্ন কি বলে জাভাস্ক্রিপ্ট থাকে না, ব্যানার ট্যানার থাকে না, অ্যানিমেটেড। সো ওগুলি থাকলে হয় কি, ওগুলির জন্য প্রচুর কোডিং দিতে হয়, জাভাস্ক্রিপ্টের বা বড় বড় কোডিং দিতে হয়, এবং ওই কোডটা সাধারণত হেড সেকশনে থাকে। তো হেড সেকশন হচ্ছে একটা ওয়েবসাইটের উপরের যে পার্টটা, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। এখন ওই ইম্পর্টেন্ট পার্টে যদি আমার এই ধরনের কোড দিয়ে আমি যদি জাঙ্ক করে ফেলি, জাঙ্ক ফাইলে আমি লোড করে ফেলি, তখন যেটা হয় যে সার্চ ইঞ্জিন যখন ট্রল করতে আসে, ওই কোডগুলো আগে তাকে রিড করতে হয়, রিড করে দেন পরে আপনার বাদ বাকি সব কিছু রিড করে। তো তার কিন্তু একটু কি হয়, সময় লেগে যায়, তাই না? তো এই জন্য সার্চ ইঞ্জিন পছন্দ করে না বিষয়গুলো। আর তাছাড়া কোডের পরিমাণও তখন বেড়ে যায়। মানে আপনি আপনার সাইটের ডিজাইন সুন্দর করতে গিয়ে করলেন কি, ধরেন একটা ডিজাইন দিলেন যে এখানে কি করবে, একটা ইমেজ, বড় ইমেজ থাকবে, চেঞ্জ হবে একটু পর পর, হ্যাঁ, অ্যানিমেট হবে, দেখতে সুন্দর লাগবে ঠিকই, কিন্তু এটার ব্যাকএন্ডে কিন্তু অনেক কোডিং জেনারেট হয়ে যাবে, এবং ওই কোডের কারণে সার্চ ইঞ্জিন, সাইটটা স্লো হয়ে যাবে, সার্চ ইঞ্জিনের রিড করতে হবে। এই জন্য এই ধরনের ফ্রেম, ফ্ল্যাশ এগুলি ওয়েবসাইটে না থাকা ভালো। ক্লিয়ার বিষয়টা?
তো বলতেছে যে না, কোনো রকম ফ্রেম, কোনো ফ্ল্যাশ পাই না ওয়েবসাইটটাতে, দ্যাটস মিন এটা একটা ক্লিন একটা ওয়েবসাইট। আমাদের এসইও পার্সপেক্টিভ থেকে যে একটা সাইট যত ক্লিন থাকে তত বেশি ওয়েল অপটিমাইজড। আর যারা নন এসইও তাদের কাছে মনে হবে যে এটাতে এই মানে অনেক ডিজাইন থাকুক বা মানে অনেক অনেক সিস্টেম থাকুক, কিন্তু এটা করতে গেলে কিন্তু আমরা এখন তো ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোতে অ্যানিমেশন চলে আসছে। হ্যাঁ আসছে, কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে ওরা বলছে যে না, আপনি আপনার কন্টেন্ট বেসড যে সকল সাইট, আর্টিকেল বেসড সাইটগুলিতে এই ধরনের ফ্রেম ফ্ল্যাশ ব্যবহার না করলে ভালো। এটা ব্যাপারটা এরকম না যে করলে আপনার খুব খারাপ হবে, কিন্তু করলে পরে আপনাকে ওই লেভেলের কোডিং দিয়ে তাহলে আবার অপটিমাইজও করতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা কোডার না, নন কোডার, সো আমরা আপাতত সেই জটিলতায় যাব না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমাদের তো মূল উদ্দেশ্য হচ্ছে র্যাঙ্কে যাওয়া, তাই না? আচ্ছা, সো এরপর এটা হচ্ছে সাইট কমপ্লিয়েন্স, অর্থাৎ উপরে যে বিষয়গুলো দেখেছি এগুলো হচ্ছে আপনার তার ওই পেজ রিলেটেড ইনফরমেশন, আর নিচে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে টোটাল সাইট ওরিয়েন্টেড প্রবলেমগুলি নিয়ে আলোচনা করছে। বলছে robots.txt ফাইল। সো robots.txt ফাইল জিনিসটা কি? সো রোবটস বলতেছে যে মানে আছে robots.txt ফাইলে কিভাবে দেখবো? দেখেন, আমরা যে কোনো ওয়েবসাইটের নাম লিখবো, এভাবে নাম লিখবো এবং নাম লেখার পরে লিখবো robots.txt। যদি এটা লেখার পরে দেখি কোনো পেজ চলে এসেছে, দ্যাটস মিন ওটাতে robots.txt আছে। আর তাছাড়া এসইও তো বলছেই যে আছে, দ্যাটস মিন এই ওয়েবসাইটটা কি। অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে robots.txt কি এবং কিভাবে জেনারেট করতে হবে, কিভাবে এটাকে আমি তৈরি করব, প্রশ্ন এটা, তাই তো? আচ্ছা, এর প্রশ্নের উত্তর আপনাদের রয়েছে অনসাইট অপটিমাইজেশনের ক্লাসে। আজকের ক্লাসের সাথে অনসাইট অপটিমাইজেশনের ক্লাসের একেবারে নিবিড় সম্পর্ক, অর্থাৎ সেখানে আমরা দেখবো যে robots.txt আমরা কিভাবে জেনারেট করব আমরা। ওকে, তার আগে বলি যে robots.txt জিনিসটা কি। robots.txt হচ্ছে যে আপনার ওয়েবসাইটের কিছু কিছু ইম্পর্টেন্ট ফাইল ফোল্ডার লোকেশন, যেটা আপনার ওয়েবসাইটের সিকিউরিটিকে হয়তো বা আরো স্ট্রং করে, বা আপনার ওয়েবসাইটে কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যু ক্রিয়েট হতে পারে, ওইগুলো যেন না হয় সেটার জন্য সার্চ ইঞ্জিনকে এই robots.txt তে আমরা বলে দেই যে এই বিষয়গুলো সার্চ ইঞ্জিন যেন ইন্ডেক্সিংটা ব্লক রাখে। ক্লিয়ার বিষয়টা? তার মানে আমি আমার ওয়েবসাইট সম্পর্কে সচেতন, এটা সার্চ ইঞ্জিন বুঝলো। তার মানে এটা কি, তাহলে বিষয়টা কি আমাদের জন্য একটা পজিটিভ পয়েন্ট না? তো এই ওয়েবসাইটের ওনারও সেই বিষয়টা করেছে। ক্লিয়ার? আচ্ছা, যদি এটা মিসিং থাকতো বা আপনি এই ওয়েবসাইটের আপনার বায়ার, তখন তাকে আপনি বলতে পারতেন, সাজেস্ট করতে পারতেন যে কি আপনার ওয়েবসাইটে robots.txt মিসিং আছে, এটা লাগবে। আমি কিন্তু আপনাদেরকে একটা ভালো ওয়েবসাইট দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, তাই বলে যে সব ওয়েবসাইট এরকম গ্রিন থাকবে তা কিন্তু না। অনেক ওয়েবসাইটে দেখবেন যে এখানে গ্রিনই থাকবে না। ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আপনি বায়ারকে এইভাবে আপনার রিপোর্টটা দিবেন, একটা অডিট রিপোর্ট তো দিতে হবে যে কি কি প্রবলেম তার ওয়েবসাইটে। আমরা এখন প্রবলেম নাই, ওয়েল অপটিমাইজড একটা সাইট দেখছি, এই জন্য কিন্তু প্রবলেম খুব একটা চোখে ধরা পড়ছে না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তারপর হচ্ছে এক্সাম্পল সাইট ম্যাপ। তো কারো কারো ওয়েবসাইটে হয়তো বা সাইট ম্যাপ থাকবে না। সাইট ম্যাপ কি? সাইট ম্যাপ হচ্ছে আপনার ওয়েবসাইটের কোথায় কি আছে না আছে টোটাল একটা লিস্ট। এটা কিভাবে জেনারেট করবেন এটা আমরা শিখতে পারবো অন সাইট অপটিমাইজেশনের ক্লাসে। সো সাইট ম্যাপ দেখেন, তার ওয়েবসাইটে সাইট ম্যাপ পাওয়া গিয়েছে, ওয়েবসাইটের নাম স্ল্যাশ তারপর হচ্ছে sitemap.xml। যদি XML সাইট ম্যাপ জেনারেট হয় তাহলে এভাবে লিখলেই পাওয়া যায়। তো আমরা পাচ্ছি তার ওয়েবসাইটে, কিন্তু দেখেন কয়টা আছে এখানে, 1 2 3 4 11 12টা। আচ্ছা, দেখেছেন বলেছিলাম। সো এই যে তার সাইট ম্যাপে একটা সার্চ ইঞ্জিন সর্বপ্রথম তার ওয়েবসাইটে জায়গায় আসবে, এসে দেখবে যে কোথায় কি আছে না আছে সবগুলো একবার ইন্ডেক্স করে নিয়ে নিবে। ঠিক আছে, এবং তারিখও দেখেন দেখা যাচ্ছে, তারিখগুলো লাস্ট কবে মডিফাই করেছে সে, এই বিষয়গুলো। সো তার মানে কি, এই ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনকে হেল্প করতেছে, ইন্ডেক্সিং এ হেল্প করছে। দ্যাটস মিনস এই জন্য সার্চ ইঞ্জিন কি তাহলে খুশি, এই জন্য এটা ফ্রেন্ডলি। দেখেন, দ্যাটস মিন হ্যাঁ গুড, তার সাইট ম্যাপ আছে। কারো কারো ওয়েবসাইটে সাইট ম্যাপ থাকবে না, বা মার্কেটে এরকম অসংখ্য কাজ আছে যে তার ওয়েবসাইটে একটা সাইট ম্যাপ জেনারেট করে দিতে হবে, অসংখ্য কাজ আছে কিন্তু। ঠিক আছে, সো আপনি তার চাইলে তাকে সাজেস্ট করতে পারেন যে তোমার সাইট ম্যাপটা আমি জেনারেট করে দেই, তুমি আমাকে এই অ্যামাউন্টটা দাও। ওকে, ল্যাঙ্গুয়েজ। এরপর এখানে কিন্তু সবকিছু যে সমান গুরুত্বপূর্ণ তা না, এই উপরে দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জি, সাইট ম্যাপ তো বললামই, কি মানে সাইট ম্যাপটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের কোথায় কতগুলো পেজ আছে পুরোটার একটা লিস্ট, এবং সেই লিস্টটা আপনি ধরিয়ে দিবেন কাকে, সার্চ ইঞ্জিনকে, যেন সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটটা নিমিশেই পুরোটা রিড করতে পারে, এবং রিড করে সেটা সার্চ ইঞ্জিনে কি করতে পারে, অ্যাভেলেবেল করতে পারে, ইন্ডেক্স করতে পারে।
তাহলে সার্চ ইঞ্জিনের কি হচ্ছে, সুবিধা হচ্ছে না? এই কাজটাই সাইটম্যাপের কাজ। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানে সবগুলি খুব বেশি জরুরি না, পরেগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ সেট করে দেওয়া, এটা সাধারণত HTML কোড দিয়ে সেট করে দেওয়া হয়, যে কি ফরম্যাটে আছে, ইউএস এর ফরম্যাটটা কি ফরম্যাটে আছে, এরকম সেট করে দেওয়া যায়। এখনকার থিমগুলিতে ল্যাঙ্গুয়েজ ফরম্যাটটা সেট করেই দেওয়া থাকে সাধারণত। যাই হোক, তার এটা গ্রিন আছে। ডকুমেন্টস টাইপ, যে তার HTML কোডের বিভিন্ন ভার্সন থাকে, তো HTML5 এ আছে, সেই ভার্সনটা এখানে অ্যাভেলেবেল আছে। এটাও তার ওই থিমের মধ্যেই মেন কোড করাই থাকে, যে এটা এই থিমটা কি ধরনের কোড দিয়ে করা আছে, এগুলি সার্চ ইঞ্জিন যেন বুঝে। সো এগুলির সমাধানটা কি? এগুলির সমাধান হচ্ছে আপনি একটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, SEO ফ্রেন্ডলি যদি একটা থিম ব্যবহার করেন আপনার ওয়েবসাইটে, তাহলে এই জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার হয়েই থাকবে। এরপর গুগল অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স জিনিসটা কি? অ্যানালিটিক্সটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে ভিজিটর বিহেভিয়ার এঙ্গেজমেন্টটা মনিটর করবেন, যে ভিজিটর কোথা থেকে আসছে, কখন আসছে, কিভাবে আসছে, কতক্ষণ থাকছে, বাউন্স রেট কত, এক্সিট রেট কত, গোল সেটআপ, ট্র্যাকিং ইত্যাদি ক্লাস আছে আপনাদের এটা নিয়ে। চিন্তা করার কোনো কারণ নেই, সব কিছুরই ক্লাস আছে। সো এই অ্যানালিটিক্সটা এই ওয়েবসাইটের সাথে কি করা আছে, ইন্ট্রোডিউস করা আছে। তার মানে কি, সার্চ ইঞ্জিন সে বুঝলো, এই বিষয়টা বুঝলো যে না, এই ব্যক্তি এই ওয়েবসাইটে ওনার তার সাইট সম্পর্কে যথেষ্ট সচেতন। কিভাবে বুঝলো সচেতন? কারণ সচেতন বিধায়ী সে জানতে চাচ্ছে তার ইউজারদের বিহেভিয়ার, এঙ্গেজমেন্ট সম্পর্কে। সচেতন না থাকলে তো সে জানতে চাইতো না, তাই না? তার মানে এই ওয়েবসাইটে ওনার সচেতন, দ্যাটস গ্রিন। এছাড়া মাইক্রোফরম্যাটস এবং ফ্যাবিকন, এগুলো হচ্ছে যে ওয়েবসাইটগুলো। মাইক্রোফরম্যাটসের ক্লাসটা আমরা আমাদের ওয়েবমাস্টার টুলের ক্লাসে কিছুটা আলোচনা করব, যে আমাদের যে সার্চ ইঞ্জিনে যে সার্চ স্নিপেট, অর্থাৎ সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের যে প্রিভিউটা দেখতে, যে এটা কিন্তু সব ক্ষেত্রে সব সাইট একরকম হয় না। খেয়াল করে দেখবেন, কিছু কিছু ওয়েবসাইট আছে যাদের লুকটা একটু ব্যতিক্রম হয়, স্টার রেটিং ভোটিং থাকে না কিছু কিছু এরকম। সো এরকম বা প্রোডাক্ট ওরিয়েন্টেড যে সকল সাইট থাকে। জি, তো ফেভিকন হচ্ছে যে একটা ওয়েবসাইটের দেখেন যে এই পার্টটাতে যখন মাউসটা নেই, দেখেন একটা আইকনের মতো আসছে। সো আইকন আছে, অর্থাৎ তার একটা নিজস্ব একটা ব্র্যান্ড আইডেন্টিটি আছে, তাই না? বিষয়টা এরকম। সো এটা থাকলে বোঝা যায় যে না, এই লোকটা তার বিজনেসের প্রতি বা তার ওয়েবসাইটের প্রতি আরো বেশি, তার আইডেন্টিটির জন্য সে বেশি সিরিয়াস, ঠিক আছে? সো এই বিষয়গুলো এমন না যে একেবারে র্যাঙ্কিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তারপরেও এটা হচ্ছে তার হচ্ছে ওয়েবসাইট ব্যাপারে সে যথেষ্ট সচেতন, এই বিষয়গুলো প্রকাশ করছে। সো দেখেন, এখন আমরা এই যে অ্যানালাইসিস যেটা আছে, ডায়াগনোসিসে আসলাম। এই ডায়াগনোসিসে এসে কিন্তু আমরা এটাকে এই দ্বিতীয় শীটটা মুহূর্তের মধ্যে ফিল আপ করে দিতে পারি। ওখানে যেগুলো গ্রিন ছিল গুড দিব, যেটা ছিল ব্লু ছিল মিডিয়াম দিব, আর যেটা রেড ছিল ব্যাড দিব, শেষ। দেখেন ইউআরএল ক্যারেক্টার, ওখানে ছিল না গ্রিন, ইউআরএল গ্রিন, দেন গুড লেখেন। টাইটেল ক্যারেক্টার যদি গ্রিন থাকে দেন গুড। তারপর এখানে যা যা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু দেখেন এখানে একটা একটা আছে। এই যে মেটা কিওয়ার্ড, হেডিং, ইমেজ, টেক্সট টু এচটিএমএল রেশিও, সাইট ম্যাপ ছিল না ওখানে? তাহলে ইজি ব্যাপার, জাস্ট এখানে আপনি দেন। এখন ব্যাপারটা হচ্ছে এটা দিলে পরে লাভ কি হবে? দেওয়ার পরে ধরেন আপনার একজন কম্পিটিটর, দুইজন কম্পিটিটর, এভাবে 5 জন কম্পিটিটর, যার যে কম্পিটিটরের সবচেয়ে বেশি ব্যাট থাকবে, সবচেয়ে বেশি ব্যাট, ওকে একটা মার্কিং দিয়ে রাখবেন। ধরেন একজনের ব্যাট হচ্ছে 3টা, আরেকজনের ব্যাট হচ্ছে 4টা, আরেকজনের ব্যাট হচ্ছে 5টা। যার 5টা, ওকে একটা মার্কিং দিয়ে রাখেন, একটা ধরেন কালার সিগন্যাল দিয়ে রাখেন, এইভাবে সিগন্যাল দিয়ে রাখেন পুরো লাইনটা, ওকে একটা ডিফারেন্ট কালার দিয়ে দেন তাকে। আপনি তাহলে আইডিয়া নিতে পারলেন যে 5টা প্রবলেম, কথার কথা 5টা প্রবলেম থাকা সত্ত্বেও সে র্যাঙ্কে। সো এর মানে হচ্ছে আমি ওকে আরেকটু ওকে নিয়ে আরেকটু আমরা ক্যালকুলেট করে দেখবো যে কেন তার এই প্রবলেমস থাকা সত্ত্বেও সে এখানে আসলো, তাই না বিষয়টা? ধরেন তখন আমি তাকে নিয়ে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসে গেলাম, যে আসলে তার হয়তো অন পেজে প্রবলেম, কিন্তু হয়তো বা সে ব্যাকলিঙ্কে ভালো, এই কারণে হয়তো বা সে র্যাঙ্কে চলে এসেছে। সো এই ব্যাপারটা এরকম না যে টেমপ্লেট শুধু ফিল আপ করলেই হয়ে গেল। টেমপ্লেট ফিল আপ করার পরে ডিসিশন মেকিংটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সো বায়ারকেও তো বুঝাইতে হবে যে টেমপ্লেট দিয়ে এখন সে কি করবে, দেখবে না, তাকে বুঝাইতে হবে, নিচে কমেন্ট লিখতে হবে, ডিটেইলস লিখতে হবে যে দেখুন এখানে 5টা ওয়েবসাইট আছে, 5টা ওয়েবসাইটের মধ্যে এই নির্দিষ্ট ওয়েবসাইটটা তার অনেক ল্যাকিংস আছে, তো আমরা মনে হয় তার সাথে কোপ আপ করতে পারি তার সাথে। তো এইটাই হচ্ছে আমাদের এই শীটটার মূল কাজ। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপর হচ্ছে শীট 3তে আমাদের কম্পিটিটর যারা আছে, সো কম্পিটিটরদের কার কতগুলো ব্যাকলিংকস রয়েছে
সেই বিষয়টা এখানে ফোকাস পাচ্ছে। তো আমরা যেটা করব সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে এখানে আমরা ধরেন আমরা বেশ কয়েকটা বক্স দিয়েছি। সো যেটা করব আমরা ধরেন এটা একটা কম্পিটিটর, তার লিঙ্কটা দিলাম, ঠিক আছে, ধরেন এরই লিঙ্ক দিলাম, এই ওয়েবসাইটের লিঙ্কই দিয়ে দিলাম, এই এটা আমরা যদি ওই কিওয়ার্ডে কাজ করি তো আমার কম্পিটিটরই, তাই না, 4 নম্বর কম্পিটিটর না? তাহলে ওর লিঙ্কটা কি করব, কপি করে আমি দিয়ে দিব হচ্ছে এই জায়গাটাতে, তাই না, এই জায়গাটাতে দিয়ে দিব example.com এ আমি দিয়ে দিলাম। এবার নাম্বার অফ ব্যাকলিংকস, তার ব্যাকলিংকস কতগুলো আছে। সো ব্যাকলিংকস দেখার কিন্তু অনেক টুল আছে, অনেক। সো আপনাকে অনেক টুল ব্যবহার করার প্রয়োজন নাই, তবে আপনার অভিজ্ঞতার জন্য যে কোন টুলটা সবচেয়ে ভালো, এটার জন্য কিন্তু আপনার কিছু টুলের সাথে পরিচিত হবার দরকার আছে। এরপর ডিসিশন আপনি নিলেন কোন টুল আপনি ব্যবহার করবেন, বা কোন টুল আপনার ভালো লাগে, বা এই টুলের এই পার্টটা ভালো লাগে আর ওই টুলের এই পার্টটা ভালো লাগে, হতে পারে না এরকম বিষয়টা। আচ্ছা, তো যাই হোক, তো ব্যাকলিংকস, প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাকলিংকস কি সেটা তো জানি না, তাই না? তো ব্যাকলিংকস কি? ব্যাকলিংকস হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য, মানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা অন্য রিলেটেড কোনো একটা ওয়েবসাইটে যখন হাইপার লিঙ্ক করা থাকবে, অ্যাটাচ করা থাকবে, ক্লিকেবল করা থাকবে, তখন সেটা কি হবে, ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হবে। হাইপার লিঙ্ক করা যখন থাকছে তখন সেটা কি হচ্ছে, আপনার একটা ব্যাকলিঙ্ক ওই জায়গায় পড়ে আছে, তার মানে তার সাথে আপনি কানেক্টেড। আচ্ছা, তো এখন এখানে আমরা দেখতে হবে যে এই ওয়েবসাইটের কতগুলো ব্যাকলিঙ্ক রয়েছে, অর্থাৎ এই ওয়েবসাইটের লিঙ্কটা কতগুলো জায়গাতে আছে হাইপার লিঙ্ক করা। তো সেই সংখ্যাটা হচ্ছে এই নাম্বার অফ ব্যাকলিংকস। প্রশ্ন হচ্ছে কিভাবে দেখবো এই ব্যাকলিংকস, তার কতগুলো ব্যাকলিংকস আছে। জি, আচ্ছা, সো আমরা এই ব্যাকলিংকস দেখার অনেক টুল আছে। আমরা ট্রাফিক থেকেও মনে হয় আমরা দেখেছি আগে একটা আছে যে কতগুলো ব্যাকলিংকস আছে, ওখানে লেখা ছিল না BLP, ব্যাকলিংকস টু দিস পেজ। দেখেন আমি আগেই বলেছিলাম যে আমার কিন্তু 2stars.co.uk পুরোটা সাইড আমার কম্পিটিটর না, তার হচ্ছে বেস্ট ইলেকট্রিক টুথব্রাশ, এই পেজটা আমার কম্পিটিটর। সো এই পেজটার কয়টা ব্যাকলিংক আছে সেইটা জানা বেশি জরুরি আমার, তার পুরো ওয়েবসাইটে কতগুলো আছে সেটা জানার চাইতে এটা, যেহেতু তার এই পেজটা আমার কম্পিটিটর, এই পেজের কয়টা ব্যাকলিংক আছে সেটা জানা আমার জন্য সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা, যাই হোক, নাম্বার অফ ব্যাকলিংকস কতগুলো আছে এবং কোথায় আছে সেটা আমরা কিছুক্ষণ পরেই আমরা জানবো। তো আমরা এখানে নাম্বার অফ ব্যাকলিংকসটা সেই টুল থেকে নিয়ে এখানে বসিয়ে দিব। তারপর হচ্ছে ব্যাকলিংকস দুই ধরনের, একটা হচ্ছে ডু ফলো, একটা হচ্ছে নো ফলো। আচ্ছা, তবে এটার সাথে আমি একটা নতুন জিনিস অ্যাড করে দিব যেটা হয়তো আপনারা শোনেননি কখনো। সেটা হচ্ছে আমরা বিভিন্ন ব্লগ দেখে পড়ি যে সেটা হচ্ছে কি ব্যাকলিংকস দুই ধরনের, একটা হচ্ছে ডু ফলো, নো ফলো। আরেকটা ব্যাকলিংকস আছে যেটাকে আমরা অনেকে হয়তো বা জানি না, সেটা হচ্ছে ইনভিজিবল নো ফলো। ঠিক আছে, দেখতে ডু ফলোর মতোই দেখা যাবে কিন্তু ওটা ইনভিজিবল নো ফলো। ওটা কি, ওটা নিয়ে পরে আরেক সময় আমি আলোচনা করব। সো তো ইনভিজিবলটা নিয়ে পরে আলোচনা করবো, ওটা নিয়ে এখন ভাবতে হবে না, ওটা কখন কিভাবে হয় এটা নিয়ে পরে আলোচনা আসবে। তো এখন এতটুকু জানি যে ডু ফলো আর নো ফলো কি জিনিস। আচ্ছা, সো ব্যাকলিংকস তো আমার জন্য একটা কি, একটা সমর্থন বা একটা ভোটিং এর মতো, যে ও আরেকটা ওয়েবসাইটে যদি আমার লিঙ্ক আছে তার মানে ওই ওয়েবসাইট আমাকে চিনে জানে বুঝে এরকম কিছু, বা তার সাথে আমার কোনো না কোনোভাবে লিঙ্কিং আছে। হয় আমি তার ওয়েবসাইটকে পছন্দ করি, নয়তো সে আমার ওয়েবসাইটকে পছন্দ করে, দুটো থেকে কিছু একটা হবে, তাই না? আচ্ছা, সো এখন ব্যাপারটা হচ্ছে ডু ফলো, যেটা ডু ফলো ব্যাকলিংক যেটা, সেটা হচ্ছে যে ওই ওয়েবসাইটের যে র্যাঙ্কিং আছে, ওই ওয়েবসাইটের যে অথরিটি আছে, ওই ওয়েবসাইটের যে আপনার ট্রাস্ট আছে, অর্থাৎ এক কথায় তার ওয়েবসাইটের যত ভালো ভালো বিষয় রয়েছে সেগুলো কি হবে আমার সাথে জুস আকারে আমার ওয়েবসাইটেও কি হবে, পাস হবে। অর্থাৎ তার যদি কোনো পেজ অথরিটি থাকে, আমার ওয়েবসাইটেও সেই অথরিটির কিছু পার্ট আমার এখানে পাসিং হবে। তার যদি কোনো পেজ র্যাঙ্ক থাকে, সেই পেজ র্যাঙ্কের কিছু বিষয় আমার এখানে পাসিং হবে। তার যদি কোনো মানে অর্থাৎ তার র্যাঙ্কিং এর যত পাওয়ার আছে, পাওয়ারের কিছু কিছু বিষয় আমার ওয়েবসাইটেও কি হবে, পাস হবে। এটারে বলে ডু ফলো। আর নো ফলো হচ্ছে, সেটা হচ্ছে যে না, তার ওয়েবসাইটের কোনো র্যাঙ্কিং পাস হবে না, যা হবে সেটা হচ্ছে শুধুমাত্র তার ওখান থেকে একটা ভিজিটর গুলো আমার এখানে আসবে। তার মানে ডু ফলোতে লাভটা বেশি, যেখানে ওই ওয়েবসাইটের অথরিটিও আমার এখানে পাস হচ্ছে, র্যাঙ্কিং অথরিটি, আবার ভিজিটরও পাচ্ছি। আর নো ফলো হচ্ছে র্যাঙ্কিং অথরিটি পাচ্ছি না, বাট আমি কি পাচ্ছি, শুধু ভিজিটর পাচ্ছি। ভিজিটর পেলেও তো ক্ষতি নাই, ভিজিটর পেলেও তো আমার লাভ, তাই না? আচ্ছা, তাহলে স্বাভাবিকভাবে
স্বাভাবিকভাবে আপনি এখন বলবেন তাহলে হয়তো আমার নো ফলো করা উচিত না, আমার ডু ফলো ব্যাকলিংকই করা উচিত। যে সকল ওয়েবসাইটে ডু ফলো থাকে সেই সকল ওয়েবসাইটই ডু ফলো করা উচিত, তাই না? এটাই মনে আপনার প্রশ্ন জাগতে পারে। বা আরেকটা প্রশ্ন জাগতে পারে, কিভাবে বুঝবো ডু ফলো বা নো ফলো, কোথায় পাবো ডু ফলো? অনেকগুলি প্রশ্ন অলরেডি মাথায় ঘোরাঘুরি করছে আপনাদের, করার কথা। আচ্ছা, আমি একটা একটা করে আমি উত্তর দিচ্ছি। যে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে সব ডু ফলো করি। এখন আমি বলবো যে না, আপনি সব ডু ফলো করতে যাবেন না, বা সব ডু ফলো পাবেনও না। আচ্ছা, কেন ডু ফলো করতে যাবেন না সেটা একটু বলি। যে সার্চ ইঞ্জিন যেটা করে, সার্চ ইঞ্জিন চিন্তা করে যে ধরেন আপনি 100টা ব্যাকলিঙ্ক তৈরি করলেন, অর্থাৎ 100টা সাইটে আপনার লিঙ্কটা হাইপারলিঙ্ক করে অ্যাটাচ করে দিয়ে আসলেন। এখন আপনি যদি 100 জায়গায় ডু ফলো ব্যাকলিঙ্ক করেন, তাহলে সার্চ ইঞ্জিন ভাববে যে না, আপনি আসলে এই যে মার্কেটিং করছেন, এই যে মানুষের সাথে আপনার শেয়ার করছেন আপনার ওয়েবসাইটটা, দ্যাটস মিন আপনার টার্গেটটা হচ্ছে শুধু র্যাঙ্কে যাওয়া, মানুষকে ইনফরমেশন, সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করার উদ্দেশ্য আপনার না। তার মানে তার কাছে এটা ন্যাচারাল বা অর্গানিক মনে হচ্ছে না। এই জন্য তখন আপনার ওয়েবসাইটের প্রতি তার একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হতেও পারে। ওকে, এই জন্য ন্যাচারালিটি বজায় রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, ডু ফলো করতে হবে, নো ফলো করতে হবে। ওকে, এখন আপনি বলেন আচ্ছা ঠিক আছে, আমি ডু ফলো করব, নো ফলো করব, সবই ঠিক আছে। আমি তাহলে এক কাজ করি, আমি 100টা ব্যাকলিঙ্কের মধ্যে 98টা করে ফেলি ডু ফলো, আর 2টা নো ফলো করবো না। হ্যাঁ, তাহলেও কিন্তু জিনিসটা ন্যাচারাল হচ্ছে না, তাই না? সো আপনি এটা করতে পারেন 40-60 এরকম একটা রেশিওতে আপনি নো ফলো ডু ফলো চাইলে কি করতে পারেন, করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, জি, হ্যাঁ, এই জন্যই তো গুগল এত স্মার্ট, তাই না? আচ্ছা, ডু ফলোটা হচ্ছে যেটা আপনার অন্য ওয়েবসাইটের যে যত ভালো বৈশিষ্ট্য আছে, র্যাঙ্কিং এর যে পাওয়ার আছে, সেই পাওয়ারটা আপনার ওয়েবসাইটেও কিছু পাস হবে। বুঝা গেছে বিষয়টা? অর্থাৎ তার মানে আপনি কি, আপনি ওই তার মানে বোঝা যাচ্ছে যে ওই ওয়েবসাইট আপনাকে অনেক বেশি ট্রাস্ট করে। ঠিক আছে? কাজেই তার কিছু ভালো দিক আপনাকে দেয়া যেতে পারে, আপনাকে দেয়া যেতে পারে। বিষয়টা এরকম। ধরেন আপনি একটা জায়গায় গেলেন, পরিচিত একটা জায়গা, যেখানে আপনি গেলেন আর আমি গেলাম। এখন আমার পরিচিত না ওই জায়গাটাতে, ধরেন একটা টিকিট কাউন্টারে গেলাম, এখন বাসের টিকিট কাউন্টারে। এখন আপনি গেলেন, তো আপনাকে হয়তো বা সে কি করবে, টিকিটও দিবে, সাথে আবার চা নাস্তাও খাওয়াবে। আর আমি গেলে কি করবে, বলে দাঁড়ান, 1 ঘন্টা দাঁড়ান, দিচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? কেন? তাহলে আপনি হচ্ছেন ডু ফলো আর আমি হচ্ছি নো ফলো। সো যাই হোক, তো বুঝা গেছে যে ডু ফলো নো ফলো তাহলে কেন করতে হবে। সো আমরা ডু ফলো নো ফলোটা এভাবে আমরা যেটা করব, আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। সো আচ্ছা, আমরা এভাবে কি করতে পারি, ডু ফলো নো ফলো দেখা যাচ্ছে আপনাদের? আচ্ছা, এটা আমি নিচ্ছি, আমি এটাকে কপি করে নিব। ডু ফলো নো ফলো আমরা এভাবে করতে পারি। হ্যাঁ, 40-60, ধরেন ডু ফলো 60% করলাম আর নো ফলো 40% করলাম, বা ডু ফলো 40 করলাম, নো ফলো 60 করলাম। মানে এমন না যে ডু ফলো 60 করতে হবে, মানে 40-60 মিক্স ব্লেন্ডিং করে আপনি করলেন। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ডু ফলো নো ফলো চিনবো কি করে? চলুন সেটা কিভাবে চিনি, বুঝি, দেখি। নো ফলো ডু ফলো বোঝা মানে 1 মিনিটের ব্যাপার, 1 মিনিটের ব্যাপারও না আসলে। আমরা যদি যাই, আমরা এখন ধরেন এই ওয়েবসাইটটাতে আছি। এই ওয়েবসাইটে অবশ্য বেশি ব্যাকলিঙ্ক টেকলিক নাই, তারপরে একটু দেখি আমি কি বিষয়টা। যে আমি যদি মোজ বারটা অন করি, মোজ বারটা অন করার পরে যেটা করব, ওদের দেখেন ওয়েবসাইটটা কি হলো, 1.5 মাসে ডোমেন অথরিটি 9 আছে। আচ্ছা, ওকে ফাইন। আপনাকে কিন্তু এগুলি নোট ডাউন করে রাখতে হবে যে 1.5 মাস বয়স, র্যাঙ্কে আসলো, তার অথরিটি কত, তার সিগন্যাল কত। তার মানে আপনি যখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে যে 1.5 মাসে কি র্যাঙ্কে সম্ভব, তখন আপনার কাছে প্রুফ আছে, হ্যাঁ আমি এরকম সাইট দেখেছি। কেউ যদি বলে আচ্ছা সোশ্যাল সিগন্যাল তো অনেক বেশি হওয়া লাগে, না হলে র্যাঙ্কে যাওয়া যায় না, তখন কিন্তু আপনাকে দেখে যাবেন, দেখো আমার তো Google+1 আছে, তারপরে আমি র্যাঙ্কে। তার মানে হয় না তা না। কেউ যদি বলে যে না এটা ছাড়া হবে না, তাহলে তার মানে সে ভুল ব্যাখ্যা দিচ্ছে আপনাকে।
তো এইগুলির ডকুমেন্টস হচ্ছে এগুলো। ওকে, যে কত দিনে কেউ কেউ বললো ডোমেন অথরিটি তো এরকম এত দিনের আগে হবেই না। তো এই ব্যাপারগুলো আপনাকে ট্র্যাক করতে হবে। ওকে, বিষয়গুলো এখন আমরা যেটা করব দেখেন, এই মোজ বারে এসে মোজ বারটা অন করে এই কলম চিহ্নিত এই কলমে চাপ দিব, কলমে চাপ দিয়ে ফলোডে ক্লিক করব, যে ফলোডে ক্লিক করার পর যেখানে যেখানে এই পেস্ট কালার দেখব সেটা হচ্ছে কি ডু ফলো। আর নো এই আর আমরা যদি যেটা করি, আমরা যদি এরকম করি যে এই নো ফলোডে ক্লিক করি, তাহলে এই দেখেন কালার হয়ে গেছে। তার মানে এগুলি হচ্ছে নো ফলো। কেন নো ফলো দেখেন, কারণ ওরা অ্যামাজনের লিঙ্ক দিয়েছে, তো ওরা চিন্তা করতেছে তাহলে অ্যামাজনকে কেন তার ওয়েবসাইটের পেজ অথরিটি র্যাঙ্কিং কেন দিবে, এই জন্য এটা একটা আউটবাউন্ড লিঙ্ক না এই ওয়েবসাইটের জন্য, এক্সটার্নাল লিঙ্ক। সো এটাকে সে কি করে নো ফলো দিয়েছে। আর কি করেছে ওরাল বি, দেখেন এই ওরাল বি এটাকে ডু ফলো একটাকে ডু ফলো দিয়েছে। কেন দিয়েছে আমি একটু বলি এগুলিকে কেন দিচ্ছে, কারণ ওদেরকে এই জন্য দিয়েছে ট্রাস্ট বাড়ানোর জন্য, যে গুগলকে বুঝাইতে চাচ্ছে যে না দেখেন আমরা যে এখানে লিঙ্ক দিয়েছি শুধু এরকম না, আমরাও কি করছি মানে ভেরিয়েশন রাখতেছে, ডু ফলো নো ফলো দুইটাই দিচ্ছে। ওকে, এই হচ্ছে বিষয়। অথবা এমন হতে পারে ওরাল বিতে যে প্রোডাক্টটা আছে ইলেকট্রিক টুথব্রাশ, ওটা ওরই প্রোডাক্ট, এই জন্য এটাকে ডু ফলো হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো বোঝা গেছে যে ডু ফলো নো ফলো কিভাবে বুঝবো আমরা। আচ্ছা, সবকিছু পুরো সাইটের জন্য জানা যাবে। এই যে দেখেন এটা কি কন্টেন্ট, এটা তো লিঙ্কস, তাই না, ক্যাটাগরি, এটা ক্যাটাগরি। সো এভাবে আমরা ডু ফলো নো ফলো দেখতে পারবো। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে কয়টা ডু ফলো কয়টা নো ফলো, এটা কিভাবে বুঝবো, তাই না? আচ্ছা, সো আমরা চলুন আমরা একটা টুলে যাব এখন, যার নাম হচ্ছে, আমি মোস্ট একটু অফ করে দিচ্ছি, যার নাম হচ্ছে মোজের ওপেন সাইট এক্সপ্লোরার। সো মোজের ওপেন সাইট এক্সপ্লোরারটা আমরা এখন যাব। এখানে গিয়ে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে জানার চেষ্টা করব। যেহেতু এটা একটা খুব ছোট্ট একটা ওয়েবসাইট, আমি তার রুট ডোমেনটারই আমি নিচ্ছি। যদি আমার কম্পিটিটর এটা, আমার দেখা উচিত যে এইটা কত জায়গায় লিঙ্ক করা, কিন্তু যেহেতু ছোট্ট একটা সাইট, অনেক ছোট, এই জন্য আমি জানি যে এর আসলে ইন্ডিভিজুয়ালি পার্টিকুলারলি মনে হয় খুব একটা ব্যাকলিঙ্ক এখনো করে নাই। ওকে, সো আমি মূল সাইটটা দিচ্ছি ওর, বা ওটাও দিব, দেখবো, সমস্যা নেই। এখন আমি এন্টারে চাপ দিচ্ছি। তো চাপ দেওয়ার পরে মোজ কি বলছে, মোজ বলছে যে এই ইনফরমেশন দিচ্ছে 11টা টোটাল লিঙ্কস সে খুঁজে পেয়েছে, এই ওয়েবসাইট 11টা লিঙ্কস তার তৈরি করেছে, এটা দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, যেহেতু সাইটটা একেবারেই নতুন, এই কারণে সে বলতেছে কি না আমরা এখন ওরকমভাবে ডিসকভার করতে পারি নাই, লিঙ্কসগুলো ভালো মতো ধরতে পারিনি, হয়তো বা সামনে কি করতে পারবে, লিঙ্কসগুলো সে ধরতে পারবে। ওকে, তো আমরা আরেকটু বড় একটা সাইটে যাই, কারণ যেহেতু এটা এইজ খুব কম, স্বাভাবিকভাবে ওকে এরা ধরতে না পারারই কথা। আরেকটা ব্যাপার একটু বলে রাখি যে সব টুল সমান রিপোর্ট দিবে না। ধরেন মোজ বলতেছে যে তার 11টা টোটাল লিঙ্কস, এই স্টেপ বলবে হয়তো বা তার 20টা লিঙ্কস। কেন? কারণ এখন যে টুল শুধুমাত্র ব্যাকলিঙ্কের, সে ব্যাকলিঙ্কটা আরো ভালো ধরবে, তাই না? এখন মোজ তো শুধু ব্যাকলিঙ্কের জন্য না, মোজ তো সব কিছুর জন্য, এই জন্য একটু পার্থক্য হতে পারে। এই জন্যই বললাম যে আপনারা 2-3টা টুল যখন ব্যবহার করেন তখন আইডিয়া জেনারেট হবে। যেমন ম্যাজেস্টিকে কি করবে, ম্যাজেস্টিক এক ধরনের রিপোর্ট দিবে, আরেকটা রকম রিপোর্ট। এই যত আপনি এটা অ্যানালাইসিস করবেন, যত কাটবেন, তত আপনি ক্লিয়ার হতে পারবেন। ওকে, যাই হোক, সো আমরা আরো একটা সাইট দেখি, তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে আমরা ধারণাটা। চলুন আমরা একটা কাজ করি, আমরা এই ওয়েবসাইটটা একটু ব্যাকলিঙ্ক দেখার চেষ্টা করি। ও আচ্ছা, ডেইলি রিপোর্ট লিমিট ক্রস হয়ে গেছে আমাদের এই একই আইপির কারণে। আমাদেরকে এখন যেটা করতে হবে, আমাদের ব্রাউজারটা চেঞ্জ করতে হবে, অথবা আইপি চেঞ্জ করতে হবে। আমি একটু আইপিটা চেঞ্জ করে দেখছি।
একই আইপি অ্যাড্রেস থেকে, ইন্টারনেটের আইপি অ্যাড্রেস থেকে বা কিছু কিছু টুল আপনাকে বারবার ব্যবহার করতে দিবে না। তো এই জন্য আপনাকে মাঝে মাঝে ভিপিএন বা আইপি চেঞ্জার বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, প্লাগইনস আছে, এই প্লাগইনসগুলির সাহায্য নিতে হবে, তাহলে আপনি সেক্ষেত্রে কাজটা করতে পারবেন। তো যেহেতু আমাদের বলতেছে যে লিমিট ক্রস করে ফেলেছি, এই জন্য আমরা এখন আমাদের সেই একটা অ্যানোনিমস এই টুলটা ইউজ করছি আইপিটা চেঞ্জ করার জন্য। সো আমি এটা ক্লিক করব। এখন ক্লিক করে আমি এখান থেকে কোন আইডেন্টিটি ইউজ করতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করতে হবে। সো আমরা এখন যেটা করব, আমি ধরেন ইউকের এটা নিয়ে নিব। দেখেন এখন চলে আসবে হয়তো বা। আমি তার রুট ডোমেইনটা থেকে একটু দেখি, তাহলে অনেকগুলি লিঙ্কস পেয়ে যাব। দেখেন কাজ করতেছে এখন, কারণ আমি এখন কি আইপি চেঞ্জ করে ফেলেছি, ঠিক আছে। তো যদি আপনাদেরও এরকম কোনো প্রবলেম হয় তাহলে আপনারাও কি করবেন, এইরকম অ্যানোনিমস দিয়ে আইপি চেঞ্জ করে কাজ করতে পারবেন। ওকে, এমন তো না যে দিনে একেবারে 30-40 বার এই টুল ব্যবহার করতে হয়, এমন তো না, তাই না? 2-4 বার হয়তো বা করতে পারে, তারও যদি না হয় তাহলে এই প্রক্সি চেঞ্জার দিয়ে চেঞ্জ করে কাজটা করতে পারবেন। চলুন আমরা একটু বুঝি বিষয়টা যে কি সেটা, যে এই ওয়েবসাইটটা আমি যদি তার পুরো লিঙ্কটা দিয়ে দেখি তো কি অবস্থা। আচ্ছা, তো এখন যে বিষয়টা দেখেন, আমাদের প্রথম কম্পিটিটর যে টপ কম্পিটিটর এই কিওয়ার্ডে, তার পুরো লিঙ্কটা আমি কপি করে কোথায় নিয়ে গিয়েছি, মোজের ওপেন সাইট এক্সপ্লোরারে, যে শুধুমাত্র এই আর্টিকেলটা অর্থাৎ এই পেজটা কতগুলো ব্যাকলিঙ্ক আছে তার। সো দেখলো 26 টোটাল ব্যাকলিঙ্কস, 26টা টোটাল ব্যাকলিঙ্কস। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ, তখন মনে আছে যে লিঙ্কস বলেছিলাম, গ্রিন কালার দিচ্ছিলাম একটা এক্সেল টেমপ্লেটে 50 বিলো 50, মনে আছে? বিলো 50 সেই লিঙ্কস কিন্তু এই লিঙ্কস, ঠিক আছে। তাহলে এখানে কত 26 লিঙ্কস সে পেয়েছে। তাহলে কি বোঝা যাচ্ছে, খুব বেশি না, তাই না? 50 নিচে হলে সহজ, আর 30 নিচে হলে তো আরো সহজ, তো এটা 30 নিচে। ওকে, ফাইন। আচ্ছা, সো বলা হচ্ছে ডোমেন অথরিটি হচ্ছে এরকম, এই ওয়েবসাইটের মূল যে হোম পেজটা, তার ডোমেন অথরিটি 151-50-এর কাছাকাছি, ভালোই। পেজ অথরিটি 46, আর হচ্ছে এখানে 15 রুট ডোমেইনস আছে তার। আর কি বলছে স্প্যাম স্কোর, এটা সম্পর্কে তো মনে হয় বলেছি আমি, স্প্যাম স্কোর, তাই না? স্প্যাম স্কোর হচ্ছে একটা ওয়েবসাইটের যে 17টা ফ্ল্যাগ থাকে, 17টা ফ্ল্যাগ। ওই ফ্ল্যাগগুলি, যার যত বেশি ফ্ল্যাগ সে তত মানে ভালো না, ঠিক আছে। ফ্ল্যাগ খাবে যে বেশি, তার তত বেশি সমস্যা। সো 0 থেকে 4 পর্যন্ত যদি থাকে তাহলে তার মনে হচ্ছে যে ফ্ল্যাগ কম, মানে তার সমস্যা কম। এই জন্য দেখেন গ্রিন দেখাচ্ছে। যদি 4-এর থেকে বেশি হয়, অর্থাৎ 5 থেকে খুব সম্ভবত 8 হবে, 7 কি 8 হবে, 5 থেকে 8 যদি হয় তাহলে সেটা হবে মিডিয়াম, তখন দেখবেন ইয়েলো কালার দেখাবে। আর যদি আপনার 8 বা 8-এর বেশি হতে পারে, 8 থেকে 15 যদি হয় তাহলে হবে সেটা রেড, মানে তার স্প্যাম ফ্ল্যাগে ভরা, তার মানে তার সাইটের অনেকগুলি প্রবলেম রয়েছে। ক্লিয়ার? তাহলে কি বুঝতে পারছি, এই ওয়েবসাইটের কোয়ালিটিটা কি খুব খারাপ? খুব খারাপ না, ভালো। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যদি ধরেন এখানে 4 না হয়ে ধরেন যদি 9 হয়ে যেত, কথার কথা, তাহলে রেড হয়ে যেত, তাই না? তো রেড হলে ধরেন এই বায়ারের কাজ আপনি করতেছেন, তখন দেখলেন যে এটা তো 9 হয়ে আছে বা এটা 7 হয়ে আছে, তখন কিন্তু আপনাকে ভাবতে হবে যে এটা 7 কেন। তখন আপনার ওই বায়ারকে বুঝাইতে হবে যে দেখো তোমার ওয়েবসাইটের এরকম স্কোরিং 17-এর মধ্যে 7-এ আছে বা 9-এ আছে, আমি এটাকে এমন কিছু কাজ করব যে এটা চলে আসবে 4-এ 3-এ। থাকতে পারে না কাজ, এরকম থাকতেই পারে। এখন ব্যাপারটা হচ্ছে তাহলে আমি কি করলে পরে এটা 9 থেকে 4-এ আনতে পারবো, সেটা হচ্ছে কথা। আচ্ছা, সো সেটার জন্য আমরা যেটা করব যে এই স্প্যাম স্কোরের 17টা মানে কি বলে অপশন আছে, 17টা অপশন, সেটা আমরা গ্রুপে ইনশাল্লাহ একটা পোস্ট, একটা শেয়ার করে দেবো, একটা পিকচার দিয়ে দিব। ওই পিকচারে দেখতে পারবেন কতগুলো প্রবলেম তার আছে, ওই কি প্রবলেম এই 17টা। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমরা যেটা করব, দেখেন
আমার টপ কম্পিটিটর যে টপ কম্পিটিটর কেন সে এখানে র্যাঙ্কে এসেছে, অর্থাৎ তার ব্যাকলিংকটা আমি দেখতে চাচ্ছি। তার ব্যাকলিংকটা দেখেন যে 25-26টা লিঙ্ক, মানে কোথায় কোথায় সে ব্যাকলিংক করেছে সেই সোর্সটা খুঁজে বের করে ফেলতেছি আমরাও কি করবো এবার, তার ওই সোর্সে খুঁজে খুঁজে দেখবো যে সোর্সের জায়গাগুলি যদি ভালো হয়, তার এই পাওয়ারের সোর্স যেটা এটা যদি ভালো হয়, আমরাও কি করবো সেই জায়গাতে আমরাও গিয়ে ব্যাকলিং করার চেষ্টা করব, তা আমাদের ওয়েবসাইটও কি হবে, হয়তো র্যাঙ্কে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি সে যেমন এই যে একটা সাইট কি engadget.com, তাই না, এই ওয়েবসাইটের এই আর্টিকেলে তার একটা ব্যাকলিংক রয়েছে। আমরা একটু যদি যাই ওই লিঙ্কটাতে, এই যে এই ওয়েবসাইটের এই আর্টিকেলে তার একটা ব্যাকলিংক আছে। 2015 সালের নভেম্বরে মনে হয় সে পাবলিশ করেছে, এই জন্য 11 দেখাচ্ছে, নভেম্বরের 3 তারিখে মনে হয়। এই যে এখানে তার একটা কি আছে, তার ওয়েবসাইটে একটা ব্যাকলিংক আছে। এখন হয়তো সে কি করেছে, এই ওয়েবসাইটে কি করেছে, হয়তো সে গেস্ট পোস্ট করেছে। গেস্ট পোস্ট হয় কিন্তু অনেক ওয়েবসাইটে, যে তার ওয়েবসাইটে আরেকজন লিখবে, গেস্ট রাইটার থাকে না বিভিন্ন ধরনের কমিউনিটি, যেমন টেকটিউন্সি কি গেস্ট রাইটার আছে না, অনেক মানুষই তো গেস্ট রাইটার হিসেবে লেখে। তো সে বোঝা যাচ্ছে যে সে এই ওয়েবসাইটটাতে সে কি করেছে, একটা আর্টিকেল দিয়েছে এবং সেখানে সে একটা ব্যাকলিংক অনেকবার শেয়ার হয়েছে। সো আপনিও তাহলে কি করতে পারেন, এই ওয়েবসাইটে যদি গেস্ট আর্টিকেল লেখার সুযোগ থাকে, তাহলে আপনিও একটা গেস্ট আর্টিকেল লেখার জন্য এই ওয়েবসাইটের অ্যাডমিনকে অফার দিন যে হ্যাঁ আমি তোমার ওয়েবসাইটে আমি কি করতে চাই, একটা আর্টিকেল লিখতে চাই, তুমি কি আমার আর্টিকেলটা পাবলিশ করবা, এরকম। ওকে, আচ্ছা, তারপর দেখেন যেটা বিষয় সেটা হচ্ছে যে এবং স্প্যাম স্কোর দেখাচ্ছে, অর্থাৎ এই ওয়েবসাইটের স্প্যাম স্কোর যথেষ্ট ভালো, মাত্র 1-2 আছে। পেজ অথরিটিও মোটামুটি ভালো, ডোমেন অথরিটি তো অনেক চমৎকার, অনেক ভালো। তাহলে এই আসলে কি তার ব্যাকলিংকসগুলো বোঝাই যাচ্ছে যে খুব পাওয়ারফুল ব্যাকলিংকস, তার মাত্র ব্যাকলিংক 26টা হলে কি হবে, খুবই পাওয়ারফুল ব্যাকলিংক এগুলি, তাই না, ডোমেন অথরিটি অনেক বেশি। সো এই পাওয়ারফুল ব্যাকলিংকসে যদি ব্যাকলিংক করা যায়, তাহলে আপনিও আশা করা যায় এখানে ওইরকম 12টা কন্টেন্ট দিয়ে আর পাওয়ারফুল কয়েকটা ব্যাকলিংকস দিয়ে এখানে ইজিলি র্যাঙ্কে চলে আসা যাবে। ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার যে কম্পিউটার অ্যানালাইসিসের মূল বিষয়টা হচ্ছে যে আমি র্যাঙ্কে যেতে পারবো কি পারবো না, বা পারতে হলে কি কি করতে হবে। যদি এটার সলিউশন আপনার থাকে, এনাফ, আপনি পারবেন। যাই হোক, সো আমরা কিন্তু বুঝে ফেলতেছি যে এই কিওয়ার্ডে র্যাঙ্কে আসতে হলে আমার কন্টেন্ট খুব বেশি না হলেও চলবে, এরকম 10-12টা হলে চলবে, আর ব্যাকলিংকস এরকম শত লাগবে না, এরকম পাওয়ারফুল ব্যাকলিংক যদি আমার 20-25টা হয়, এনাফ। ক্লিয়ার? এখন পাওয়ারফুল ব্যাকলিংকস ধরেন এরকম ওয়েবসাইটে ধরেন আপনি ব্যাকলিংক করতে পারবেন না, ব্যাকলিংকসের ক্লাসও কিন্তু আছে আপনাদের, সো করতে পারেন না, তখন আপনি একটা কাজ করতে পারেন, অন্য কাউকে দিয়ে ব্যাকলিংকসটা করাইতে পারেন। যেমন ফাইবারে $5 কিন্তু বেশ কিছু ব্যাকলিংক করানো যায়, সো এরকম করানো যেতে পারে। আচ্ছা, যাই হোক, তার এই যে দেখেন আমি কিন্তু সে কোন ওয়েবসাইটে ব্যাকলিংক করেছে পুরো ডিটেলস পেয়ে যাচ্ছি। সো আমরাও কি করব, ওইসব ওয়েবসাইটে গিয়ে আমরাও ব্যাকলিংক করার চেষ্টা করব। লেটেস্ট নিউজ ক্যাটাগরি বুঝেই যাচ্ছে যে এই ওয়েবসাইটটাতে সে কি করেছে, একটা নিউজ ওরিয়েন্টেড সাইট। আচ্ছা, কিচ্ছু নাই এটাতে, পেজ ক্যানট বি ফাউন্ড, এটা তার একটা প্রবলেম। কেন, এই লিঙ্কটা তার একটা ব্রোকেন লিঙ্ক হয়ে আছে, পেজটা ফাউন্ড হয়নি। তো এই জন্য এখানে হয়তো তার ওয়েবসাইটের লিঙ্কটা ছিল, এই ওয়েবসাইটের এই লিঙ্কটা কোথায় ছিল, এখানে ছিল, কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু তার জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট, ব্রোকেন লিঙ্ক। এটা এই ব্রোকেন লিঙ্ক চেক করারও টুলস রয়েছে। যাই হোক, সো মোটামুটি এখন আমাদের কাজটা কি, আসেন মূল কাজে আসি। মূল কাজটা হচ্ছে যে তার তো 26টা লিঙ্কস আছে, ভালো কথা, কিন্তু তার এই 26টা লিঙ্কসের মধ্যে তাহলে আমরা কি করবো, নাম্বার অফ ব্যাকলিংকস 26 এখানে লিখবো, তাই না, এখানে লিখবো 26। এখন ডু ফলো কয়টা, নো ফলো কয়টা, চলুন এটা কিভাবে জানবো, এটাও খুব সহজ। জাস্ট কি করব, এখান থেকে অল লিঙ্কস থেকে অনলি ফলোতে ক্লিক করবো, যে তার কোনো ডু ফলো আছে কিনা দেখি একটু। সো অনলি ফলোতে ক্লিক করব, করার পরে সে একটু সময় নিয়ে হয়তো আপনাকে দেখাবে কোনো ডু ফলো ব্যাকলিংক আছে কিনা। হ্যাঁ, অনলি ফলো ব্যাকলিংকস কয়টা দেখাচ্ছে, 18টা নাকি, হ্যাঁ 26টার মধ্যে 18টা হচ্ছে তার ডু ফলো। অর্থাৎ এই ওয়েবসাইটগুলিতে, যেমন এই যে consumesearch.com, এই ওয়েবসাইট থেকে সে একটা কি পেয়েছে,
ডু ফলো ব্যাকলিঙ্ক পেয়েছে। ক্লিয়ার? এবার আপনাকে যেটা করতে হবে ঠিক একইভাবে এই ওয়েবসাইটগুলোতে গিয়ে দেখতে হবে যে এই ওয়েবসাইটটা ভালো কিনা, এই ওয়েবসাইটের কন্টেন্টগুলি ইউনিক কিনা, রিলিভেন্ট কিনা, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। দেখার পরে আপনিও ওখানে একটা ব্যাকলিঙ্ক তৈরি করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? সো আমরা ব্যাকলিঙ্কের ক্লাসে হয়তো ওইগুলো বিষয়গুলো আরও ভালো জানতে পারবো। আমরা কি এতটুকু বুঝতে পেরেছি যে আমার কম্পিটিটর সোর্স কোথায় ব্যাকলিঙ্ক করেছে এবং ব্যাকলিঙ্কের মধ্যে কোনটা ডু ফলো কোনটা নো ফলো এবং সেটার কোয়ালিটি কেমন, এই যে এখান থেকেই দেখতে পাচ্ছি কিন্তু আমি কোয়ালিটিগুলো, তাই না? মোটামুটি জাস্ট এই 3টা কোয়ালিটি দেখলে কিন্তু হবে না, আর অনেক কিছু আপনাকে কোয়ালিটি দেখতে হবে। কি কি কোয়ালিটি দেখতে হবে চলুন তো একটু বুঝি। সেটা হচ্ছে ধরেন তার ডোমেন অথরিটি দেখলেন, পেজ অথরিটি দেখলেন, স্প্যাম স্কোর, এই 3টা তো দেখাই যাচ্ছে। এছাড়া তার কন্টেন্টটা ইউনিক কিনা, মানে ওই যে ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক দিবেন তার আর্টিকেল ইউনিক কিনা কিভাবে চেক করবেন? অনেকভাবে চেক করা যায়। জাস্ট আপনি একটা কাজ করেন, ওই ওয়েবসাইটের ধরেন সে কোথায় ব্যাকলিঙ্ক করেছে দেখি তো একটু আমি। ধরেন সে ব্যাকলিঙ্ক করেছে এটাতে, তাই তো? এগুলিতে ডু ফলো ব্যাকলিঙ্ক পেয়েছে। আমি আরো কয়েকটাতে যাই, যে অর্থাৎ সে এই ওয়েবসাইটে কি করেছে, একটা ব্যাকলিঙ্ক করেছে। এখন আমি দেখবো এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো ইউনিক আছে কিনা। যদি ইউনিক থাকে তাহলে আমরা চেষ্টা করে দেখতে পারি ব্যাকলিঙ্ক করার। আচ্ছা, এখানে ধরেন আমি একটা লাইন কি করব, জাস্ট কপি করব। যেহেতু এটা একটা ই কমার্স সাইটের কন্টেন্ট আসলে খুব একটা ইউনিক হয় না। তারপরে আমি চেক করে দেখি, জাস্ট একটা লাইন নিচ্ছি, নিয়ে আমি এটা কপি মনে হয় এটা ইউনিক হবে না। আচ্ছা, তারপরে আমি একটু দেখি, না ইউনিক। দেখেন আমি কি করেছি, জাস্ট একটা লাইন নিয়েছি, নিয়ে ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দেখলাম যে অনেকগুলি রেজাল্ট দেখায় কিনা। না, দেখাচ্ছে একটা। তার মানে এইরকম লেখা আর কোনো ওয়েবসাইটে নাই। ঠিক আছে? সো বাইরে অপেক্ষা করছে। আচ্ছা, সো আমরা যেটা করব, বুঝা গেছে? তাহলে আমি কিভাবে বুঝলাম যে এই ওয়েবসাইটটাতে যে তার যে ব্যাকলিঙ্ক আছে এটা কি, তার মানে এই ওয়েবসাইটটার কন্টেন্টগুলি ফ্রেশ, ইউনিক, তাই না? আচ্ছা, এরপর আর কি ট্রাস্ট রেশিও। নিশ্চয়ই আমরা ক্লাসের আগে ট্রাস্ট রেশিও আপনাদেরকে বোঝানো হয়েছে, তাই না? ম্যাজেস্টিক দিয়ে বোঝানো হয়নি? আচ্ছা, এক মিনিট। সো আপনাকে যেটা করতে হবে, ট্রাস্ট রেশিও ক্যালকুলেট করতে হবে। এছাড়া আপনাকে, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা যেহেতু আজকে আমাদের ক্লাসের সময় শেষ, আমরা আরো একটা ক্লাস বানিয়ে নিচ্ছি কম্পিউটার অ্যানালাইসিস। আগামী ক্লাসটা আমরা কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আমি প্রথম পার্টে হয়তো আসতে পারবো না, দ্বিতীয় পার্টে আসবো। ঠিক আছে? সো আমরা যেটা করবো একটু বলে রাখি যে আপনাকে যেটা করতে হবে যে কন্টেন্টগুলি ইউনিক কিনা, যেখানে ব্যাকলিঙ্ক আছে সেখানে কন্টেন্টগুলি ইউনিক কিনা, তাদের ট্রাস্ট রেশিও কেমন, তারা রিলিভেন্ট কিনা। ঠিক আছে? আপনার ওয়েবসাইটের সাথে তার রিলিভেন্সি আছে কিনা। দেখেন এই ওয়েবসাইটের রিলিভেন্সি আছে না, তার ওয়েবসাইটটাও হচ্ছে ডেন্টাল আর এটাও ডেন্টাল একটা পেজ। সো রিলিভেন্সি আছে কিনা এই বিষয়গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। এগুলো দেন আপনি কি করতে পারেন, আপনিও সেখানে একটা ব্যাকলিঙ্ক করার চেষ্টা করতে পারেন। ক্লিয়ার বিষয়টা? ওকে ফাইন, আজকে এই পর্যন্ত রাখছি।